সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে অভিযান, আটক 2 শতাধিক ট্রাক, চলছে প্রতিস্থাপন। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত, 5 জেলায় পানিবন্দী 60,000 পরিবার, 12 জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। জলবায়ু পরিবর্তনে নেত্রকোনায় কমেছে আউশ ধানের উৎপাদন, অর্জন হয়নি লক্ষ্যমাত্রা। শেরপুরে পাটের বাম্পার ফলনে খুশি কৃষক। জাতিসংঘের সহায়তা কমায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে উদ্বেগ, সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবা, ডিসেম্বরে খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা। সরকারের কাছে সুক্রিয়া জানাই, একদূরও যেন আর যেভাবে রেশন পত্র দেয় এভাবে যেন রাখি। এখন যা দে তাই যেন খাইবার যেন সুক্রিয়া কি আর তোর সমাইলে তো কিনা আর কোন খাইবার আছে জানে। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। রাত থেকে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকার লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চলমান রেখেছে যৌথ বাহিনী। এখন পর্যন্ত আটক করা হয়েছে 2 শতাধিক ট্রাক। উদ্ধার হওয়া পাথর পুনরায় প্রতিস্থাপনের কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা। প্রশাসনের দাবি, পর্যটন কেন্দ্র রক্ষায় জড়িতদের আইনের আওতায় আনতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। বৃহস্পতিবার মধ্যরাত সিলেটের সাদা পাথর পর্যটন এলাকার লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। অভিযানের শুরুতেই বিজিবি, পুলিশ, র্যাব ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের তৎপরতায় ভোলাগঞ্জের কালাইরাগ এলাকায় জব্দ করা হয় 12,000 ঘনফুট পাথর। উদ্ধার হওয়া পাথর নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হয় সাদা পাথরে। রাতভর চলে এই কার্যক্রম। স্যার নির্দেশে আমরা সবগুলো মাল স্পট আনছি, আমরা মাঝিরা সব মিলিয়ে স্পট আনতেছি। এই যে সাদা পাথর স্পট যেখানে আছে, আমরা এখানে পুনরায় পাথর ফালানোর জন্য সন্ধ্যার পর থেকে প্রতিস্থাপনের কাজ চলছে। এখানে নৌকা দিয়ে ওখানে নিয়ে ফালানো হচ্ছে। প্রশাসনের এমন উদ্যোগে সামিল স্থানীয়রাও। তারা বলছেন, অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সে লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সাদা পাথর রক্ষায় কাজ করবেন তারাও। যা হইবার তো হয়েই গেছে, এখন আর মনে করেন যে এই স্পটটা যাতে আর কোনো কিছু না হয়। 50+ যুবক সবাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এটা যেন চুরি না হয়। আর সবাই সম্মিলিতভাবে আগের মতন আমাদের যে ইয়েটা আছে এটা আমরা ফিরে পাবো। এদিকে লুট হওয়া পাথর যেন মহাসড়কে ট্রাকে করে নিয়ে যেতে না পারে, সেজন্য সিলেট ভোলাগঞ্জ সড়কে রাত 8টা থেকেই অভিযানে নামে সেনাবাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে বিশেষ তল্লাশি। শুধু তাই নয়, প্রতিটি বোঝাইকৃত ট্রাকের পাথর নামিয়ে পরীক্ষা নিরীক্ষা চলে রাতভর। সেনাবাহিনী বলছে, লুট হওয়া পাথর উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চলবে। সাদা পাথর ভোলাগঞ্জ এরিয়া থেকে যেসব অবৈধভাবে যেসব পাথর উত্তোলিত হয়ে পরবর্তীতে ক্রাশ হয়ে এবং এই এলসিকৃত পাথরের সাথে সংমিশ্রণ করে দেশে বিভিন্ন জায়গায় পরিবহন করা হয়, তো এই পাথরগুলিকে জব্দ করার জন্য আমরা মূলত এখানে এই চেকপোস্টটি বসি। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, ইতিমধ্যে চুরি হওয়া পাথর অন্য জায়গায় নিয়ে যাওয়ার প্রমাণ পেয়েছেন তারা। তবে যেসব পরিবহনে সাদা পাথর মিলছে তা জব্দ করে অভিযান শেষে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 200 থেকে 250 ট্রাক এখানে হয়েছে, চেকিংয়ের জন্য রাখা হয়েছে। তো আমরা চেক করতেছি, আমরা ক্যাটাগরাইজ করতেছি যে যেটা হচ্ছে ভোলাগঞ্জের ওই ক্যাটাগরির কোনো পাথর বা ওইটার কোনো অংশবিশেষ এদিক দিয়ে সিলেটের বাইরে চলে যাচ্ছে কিনা। কেবল পাথর উদ্ধার নয়, বরং এগুলো লুটপাটের সাথে যারাই জড়িত তদন্ত সাপেক্ষে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনার কথা জানায় জেলা প্রশাসন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ছোট পরিসরে হলেও লুণ্ঠিত পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের কাজ শুরু করেছে প্রশাসন। এতে গিয়ে কিছুটা প্রশান্তির ছায়া খুঁজে পেয়েছেন স্থানীয়রা। তবে পাশাপাশি পর্যটক প্রেমীরা দাবি করছেন, ভবিষ্যতে যাতে লুটেরাদের হাতে পড়ে এই জায়গা আর ক্ষত বিক্ষত না হয়, সেই দিকে কঠোর নজরদারি রাখতে হবে প্রশাসনকে। গুলজার আহমেদ, এখন ভোলাগঞ্জ, সিলেট।
সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকার লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানের বিষয়ে আরও জানাতে এয়ারপোর্ট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, এখন পর্যন্ত কি পরিমাণ পাথর উদ্ধার ও প্রতিস্থাপন করা হলো আর কি বলছে প্রশাসন? শুরুতে আপনাকে একটা কথা আমি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে সাদা পাথর কিন্তু শুধু সাদা পাথর নয়, এটি সিলেটবাসী সহ বাংলাদেশের মানুষের কাছে এটি হচ্ছে সাদা স্বর্ণ। কারণ এটি এমন একটি মূল্যবান পাথর, সেই পাথর দিয়ে কিন্তু অনেকেরই জীবিকা, এবং এটি বিষয় হচ্ছে পর্যটন এলাকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু সেই সাদা পাথরকে ঘিরে। এবং এটি গত কয়েক সপ্তাহ ধরে আমরা যেমনটি বলছিলাম যে গত 24-এর যে 5 আগস্টের পর থেকে যেভাবে লুট হচ্ছিল, সেই লুট হওয়া পাথর উদ্ধারে কিন্তু প্রশাসন গতকাল থেকে বেশ জোরসোরভাবে তোড়জোড় করে কিন্তু মাঠে নেমেছেন। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি অভিযান পরিচালিত হচ্ছে। এবং সিলেট মহানগরের সিলেট মহোদয় অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন মোহাম্মদ আলিমুল্লাহ খান, সে আলিমুল্লাহ খান বলছেন যে আসলে যে তারা সকাল থেকে কিন্তু এখানে এসেছেন এবং গত রাত থেকে অর্থাৎ রাত 10টা থেকে কিন্তু এখানে অভিযান পরিচালিত হয়েছে এবং এই অভিযানটি চলমান থাকবে। এবং এই অভিযানের মূল লক্ষ্য যদি আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এটি হচ্ছে যারা এটার সাথে জড়িত, যারা পাথর লুট করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং আর যেন পাথর লুট না হয়, পর্যটন কেন্দ্রের জন্য বেঁচে থাকে এবং স্বাভাবিকভাবে যেন জীববৈচিত্র্য সহ সব কিছু যেন রক্ষা পায়, এই ব্যাপারেই কিন্তু তারা এই নজরদারিটি তারা চালিয়ে যাবেন। এবং গতকাল কিন্তু জেলা প্রশাসন যখন যে সভাটি করেছিলেন, সেই সভায় কিন্তু 5টি তারা সিদ্ধান্ত নিয়েছেন। সেই মুখ্য 5 সিদ্ধান্তের মধ্যে প্রথম সিদ্ধান্ত ছিল যে 24 ঘন্টা কিন্তু সাদা পাথর এবং জাফলংয়ের ইসি এলাকায় যৌথ বাহিনীর নজরদারি জোরদার থাকবে, টহল থাকবে এবং একই সাথে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ একই সাথে কাজ করবে এইসব এলাকায়। এবং আরেকটি সিদ্ধান্ত ছিল যাতে কোনো প্রকার পাথর লোড না হয়, সেক্ষেত্রে সিলেটের বিভিন্ন পয়েন্টে কিন্তু এখন থেকে নজরদারি বৃদ্ধি করা হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে এই পাথরগুলো যেগুলো লুট হয়েছে সেগুলো আবারও পুনরায় প্রতিস্থাপন করা। কিন্তু দুঃখের একটি বিষয় হচ্ছে এই পাথর যেগুলো ছিল এক খণ্ড পাথরকে কিন্তু খণ্ড খণ্ড করে ক্রাশার মেশিনে ভেঙে, আপনি দেখতে পাচ্ছেন যে ক্রাশার মেশিনে কিন্তু খণ্ড খণ্ড করে ভেঙে নিয়ে আসা হয়েছে। তো এগুলো আসলে ফেরত নেওয়ার পরে কি অবস্থা দাঁড়াবে এটা আসলে এখনো বোধগম্য হচ্ছে না স্থানীয় জনগণের। এবং এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে আগে থেকে যদি এই নজরদারিটি বাড়ানো হতো এবং আগে থেকে যদি এটি চলমান থাকতো তবে হয়তো বা এত ক্ষতি হতো না। আসলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে যদিও, তারপরেও কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন যাতে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। তো এই ছিল আমার কাছে সিলেটের সাদা পাথরের লুট হওয়া পাথরের অভিযান থেকে সবশেষ। সাদা পাথর উদ্ধারে সিলেটের ভোলাগঞ্জে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, এতে 12 জেলা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে লালমনিরহাট, ফরিদপুর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী 60,000 পরিবার। তলিয়ে গেছে ফসলি জমি, বাড়ছে নদী ভাঙনের তীব্রতাও। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুরের ডিক্রির চর থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন, চাঁপাইনবাবগঞ্জের পাকা ইউনিয়ন এলাকা থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ ও কুষ্টিয়ার চিলমারি থেকে যুক্ত হচ্ছেন মেজবা উদ্দিন পলাশ। প্রথমে চলে যাব শিপনের কাছে। শিপন, আপনি জানাবেন পদ্মার পানি বৃদ্ধিতে কোন উপজেলাগুলো বেশি প্লাবিত হয়েছে আর পানিবন্দী কত পরিবার? তো মূলত 2 সপ্তাহ যাবত উজানের পানির বৃদ্ধির ফলে এবং পানি নেমে আসার ফলে কিন্তু মূলত ফরিদপুর অঞ্চলে নদ নদী পানি বৃদ্ধি পেয়েছে এবং ফরিদপুর নদ নদী পানি বৃদ্ধির ফলে কিন্তু 4টি উপজেলার 13টি ইউনিয়নে নিম্ন অঞ্চল পানি প্রবেশ করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরভদ্রেশ্বর উপজেলা, সদরপুর উপজেলা এবং ফরিদপুর সদরে 2টি ইউনিয়ন মূলত পানি এসেছে। তো আপনাকে বলে রাখতে চাই যে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু নদ নদী ভাঙনও দেখা যাচ্ছে বেশ। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হাসানের সঙ্গে, তিনি বলেছেন যে পানি বৃদ্ধির পাশাপাশি যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙনটি তারা অবজারভেশন রাখছে এবং যেসব অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সব অঞ্চলগুলোতে তারা জিও ব্যাগ ফেলে প্রতিরোধ করার চেষ্টা করছে এমনটি বলেছেন। অন্যদিকে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে আশ্রয়ণ প্রকল্প যেটি ঝুঁকির মধ্যে আছে ফরিদপুর সদর উপজেলায়, সেই আশ্রয়ণ প্রকল্পেও কিন্তু তারা তদারকি করছে এবং সেখানে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তহসিলদার রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ওই জায়গায় যারা বসতি আছে তাদেরকে পুনর্বাসনের জন্য অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
হয়েছে। তো আপনাকে বলে রাখতে চাই যে পানি বৃদ্ধির ফলে মূলত চরাঞ্চলের মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে যে শিশু কিশোর যারা স্কুলে যায় তাদের কিন্তু যাতায়াতের ব্যাপক সমস্যা হয়েছে। যেমন চরের মানুষের গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং মোটরসাইকেল যাতায়াত করতে মূলত তারা কিন্তু সেটি পাচ্ছে না এখন, সেটা কারণ হচ্ছে যে পানি উঠে গেছে রাস্তাতে। এখন তারা মূলত নৌকার উপর নির্ভর করতে হচ্ছে। তো ফরিদপুরের পানি বৃদ্ধির এটা ছিল সর্বশেষ খবরাখবর। অ্যানি, এবার চলে যাব চাঁপাইনবাবগঞ্জের সোহানের কাছে। সোহান, চাঁপাইনবাবগঞ্জে জেলার সার্বিক যে বন্যা পরিস্থিতি সেটি নিয়ে জানাবেন, আর পানিবন্দী পরিবারগুলোতে কি ধরনের সংকট রয়েছে? সকাল থেকে আমরা অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে। মূলত চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত 10 দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নতুন নতুন এলাকা যেমন প্লাবিত হচ্ছে, তেমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় পানি ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই প্রায় 15,000-এর বেশি মানুষ এই এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন। এখানকার প্রায় 45টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আমাদেরকে এখানকার যে শিক্ষার্থীরা এবং এখানকার বাসিন্দারা জানিয়েছেন। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে, তারা আশার আলো দেখছেন, কারণ গত 24 ঘন্টায় পানির স্তর কিছুটা কমেছে। এখন 32 সেন্টিমিটার পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যেটি সংকট রয়েছে, শুকনো খাবারের সংকট রয়েছে, সুপেয় পানির সংকট রয়েছে, যদিও স্থানীয় প্রশাসন এসে বারবার তাদের তদারকি করছেন এবং সুপেয় পানি এবং শুকনো খাদ্য আসলে বিতরণ করেছেন। তবে স্থানীয়রা বলছেন যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তা আসলে এখানকার জন্য কোনোভাবেই কাম্য নয়, কারণ আরও বেশি প্রয়োজন। এখানকার যেহেতু 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, ব্যাপক খাবার এখানে সংকট রয়েছে। এনি চাঁপাইনবাবগঞ্জের পাকা ইউনিয়ন থেকে ছিল পানিবন্দী মানুষের সর্বশেষ। এবার চলে যাব কুষ্টিয়াতে পলাশের কাছে। পলাশ, আপনি জানাবেন কুষ্টিয়াতে কত উপজেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আর এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পিছনে দেখছেন একেবারেই চারিদিকে কিন্তু পানি আর পানি। শুধুমাত্র যে এই পদ্মার পানি বৃদ্ধি হওয়ার কারণেই কিন্তু এই যে পানিবন্দী যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে। মূলত আমাদের কুষ্টিয়ার যে চিলমারি এবং যে রামকৃষ্ণপুর ইউনিয়ন সহ মরিচা এবং যে ফিলিপনগর, এখানে বেশ কিছু জায়গা কিন্তু আসলে যে মানুষ তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু এই পানিবন্দির যে অবস্থা সেটি আসলে রয়েছে। তবে এখন পর্যন্ত যে যারা বাড়িঘর রয়েছে, এই বাড়িঘরগুলোতে এখনও পর্যন্ত কিন্তু পানিগুলো উঠে নাই। তবে এই পরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ফসলের মাঠ, প্রায় 500 হেক্টর যে জমির যে বিভিন্ন ফসল মাঠ সেটি কিন্তু আসলে ডুবে গেছে। এবং এতে এছাড়াও যে এই যে এলাকায় যে পানিবন্দী অবস্থার কারণে কিন্তু যে এখানে যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, 13টি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আমি এই নিয়ে কথা বলেছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার যে নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি বলছেন যে এই যে এলাকায় যে ত্রাণের যে বিষয়টি সেটি চেয়ে কিন্তু জেলা প্রশাসনের বরাবর চিঠি পাঠিয়েছেন। তবে 2-1 দিনের মধ্যেই সেই ত্রাণ যে কার্যক্রম সেটি আসলে চালানো সম্ভব হবে বলে জানিয়েছেন। এছাড়া একটু বলে রাখি যে আমি এই নিয়ে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি বলছেন যে এই যে নতুন করে যে এই যে পানির বৃদ্ধির যে বিষয়টি সেটি আসলে বাড়বে না বলে তিনি জানিয়েছেন, যে এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু এই পানি আসলে কমে আসবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও একটু আমি বলে রাখি যে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে ত্রাণের যে বিষয়টি সেটিও আসলে খুব দ্রুত সময়ের মধ্যে এই এলাকাগুলোতে পৌঁছাবে, এরকম একটি বিষয় বলে আসছি। এছাড়াও যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত যে পদ্মা নদী সহ যে বিভিন্ন যে বাঁধগুলো রয়েছে, যেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলোতে কিন্তু বাড়তি নজরদারি রাখা হয়েছে। এছাড়াও একটু বলে রাখি যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কিন্তু স্কুল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন। এছাড়া যে তারা কিন্তু এই যে পানিবন্দির চিত্রের কারণে কিন্তু তারা কিন্তু
কিন্তু যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যেতে পারছে না। এছাড়াও আরেকটু বিষয় একটু বলে রাখি যে মূলত এই এলাকাগুলোতে পানিবন্দী অবস্থা হলে কিন্তু যে এই এলাকাগুলোতে যে যারা অসুস্থ হয়ে পড়লে কিন্তু যে চিকিৎসার যে বিষয়টি একমাত্র বাহন কিন্তু নৌকা ছাড়া কিন্তু তারা যে পারাপারের যে বিষয়টি এবং যে চিকিৎসা কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে কিন্তু যাওয়া সম্ভব নেই। এই বিষয়গুলো নিয়ে এছাড়াও একটু বলে রাখি যে এই যে এরকম চিত্রের কারণে কিন্তু পানিবাহী যে রোগ সেটিও আসলে আক্রান্ত হচ্ছেন, এরকম বিষয় আসলে রয়েছে। আর একটু বলে রাখি এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। অ্যানি। চট্টগ্রামে গ্যাস সংকট ও মজুরি বৈষম্য দূরীকরণ সহ 5 দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা CUFL এর শ্রমিক ও কর্মচারীরা। সকালে আনোয়ারায় কারখানা গেটের সামনে মানববন্ধন ও সমাবেশে অংশ নেয় কয়েকশো শ্রমিক ও কর্মচারী। এ সময় শ্রমিক নেতারা বলেন 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে কারখানা, এতে বেকার হয়ে পড়েছেন অন্তত 800 শ্রমিক। কোটি টাকা খরচ করে সার আমদানি করা হলেও গ্যাস সংকটে কারখানা বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়া কারখানাটি কর্পোরেশনের অধীনে হলেও শ্রমিকদের 2টি মজুরি স্কেলে বেতন দেওয়া হয়, এতে বৈষম্যের শিকার হচ্ছেন মজুরি কমিশনভুক্ত শ্রমিকরা। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে কারখানাটি চালু করে কর্মচারীদের প্রমোশন, উচ্চতর গ্রেড সহ ডিপিপি বাস্তবায়নের দাবি জানানো হয়। আমরা একসাথে কাজ করি, একে হাতুড়ি দিয়ে আমরা কারখানার সচল রাখি, আমরা উৎপাদন অব্যাহত রাখি। আমার ক্ষেত্রে কেন ভাই বৈষম্য? যাদের শ্রমে যাদের শক্তিতে এই কারখানা চলে তারা যে মজুরি কমিশনের আওতায় আছেন তাদের জন্য কোনো মজুরি কমিশন গঠন করা হয়নি। এক দফা, এক দাবি, এক কর্পোরেশন, এক কমিশন। উৎপাদিত আলু নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষক এবং ব্যবসায়ীরা। তারা বলছেন প্রতি কেজি আলু উৎপাদন ও হিমাগার খরচ মিলিয়ে প্রায় 24 টাকা গুনতে হয়, তবে হাটে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 12 টাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে সাদাত কোল্ড স্টোরেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, বর্তমানে বাজারে আলুর সরবরাহ কেমন আর দাম কমার কারণ কি বলছে ব্যবসায়ীরা? হ্যাঁ আনি, আপনি জানেন যে বগুড়া একটি বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা হিসাবে বিবেচিত হয়ে আসছে বেশ কিছু বছর থেকে। আর এইবারে যদি আলু উৎপাদনের কথা বলি, সেটি হলো 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে বগুড়াতে। আর সেখানে প্রায় 42টি কোল্ড স্টোরেজে এখানে আলু রয়েছে প্রায় 3.5 লাখ মেট্রিক টন। আর বাদবাকি আলুগুলো রয়েছে কৃষকের ঘরে এবং অন্যত্র কিছু আলু বিক্রি হয়েছে অন্যান্য জেলাতে। কৃষকের ঘরে যে আলুগুলো রয়েছে সে আলুগুলো রাখার ঠিক মতন জায়গা না থাকায় তারা তড়িঘড়ি করে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে এবং তারা কিন্তু যে আলুটি হাট বাজারে নিয়ে আসছে সে আলুটি 12-13 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করছে। আজকে হাট বাজারেও সেই দামেই পাইকারি বিক্রি হচ্ছে। আর অন্য যে কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো যাচ্ছে সে আলুগুলো কিন্তু 12 টাকা 13 টাকা থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন তারা 15 টাকা কেজি দরে আলু সেই সময় কিনেছিলেন। এখানে যে হিমাগার ভাড়া, সেই হিমাগার ভাড়া খরচ, বস্তা খরচ সব মিলে কিন্তু তাদের 24 থেকে 25 টাকা খরচ হয়েছে। কিন্তু সেই আলুগুলো আজ 12.5 টাকা থেকে 15 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এখানে প্রায় 12-13 টাকা প্রত্যেক কেজিতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। একইভাবেই কিন্তু কৃষকদেরও লোকসান গুনতে হচ্ছে, কারণ তাদের উৎপাদন খরচ কিন্তু 14 টাকা পড়ে গেছে। তা এখানে যে তথ্য, সে তথ্য মতে 13 টাকা 90 পয়সা কিন্তু পড়ে গেছে উৎপাদন প্রতি কেজি উৎপাদন খরচ। সেখানেও যদি ধরা যায় সে উৎপাদিত খরচের থেকেও কিন্তু কম দামে কিন্তু কৃষকরা আলু বিক্রি করছে। আর যে কৃষকরা এখানে হিমাগারে আলু রেখেছেন তারাও কিন্তু এখন বর্তমানে অনেক বিপাকে রয়েছেন। আর বর্তমানে হিমাগার থেকে কিছু কিছু আলু উত্তোলন শুরু হয়েছে, মানে বের করছেন হিমাগার থেকে, কিন্তু এই আলুগুলো কিন্তু খুবই কম পরিমাণে বিক্রি হচ্ছে। সে কারণে এই হিমাগারে যে 3.5 লাখ মেট্রিক টন আলু এখনও প্রিজারভেশন রয়েছে, সেখানে সেই আলুগুলো বিক্রি নিয়ে কিন্তু তারা খুবই সন্দিহান যে আর 2 থেকে 3 মাস পরে কিন্তু আলু আবার লাগানো শুরু হবে। কৃষকরা কিন্তু জমিতে আলু লাগাবে 3 মাস পরেই। এর মধ্যে যদি আলুগুলো বিক্রি করতে না পারে তাহলে হয়তো তারা এই আলুগুলো নষ্ট হয়ে যাবে, কিংবা অন্যত্র বিক্রি করতে না পারলে আলুগুলো পচেও যাবে। তো এই অবস্থায় যে আলুগুলো রয়েছে সে আলুগুলো যদি এখনই সরকারিভাবে কোনো ব্যবস্থা না করা যায় তবে লোকসান পড়বে এবং
একবার কৃষকরা বড় ধরনের লোকসানে পড়লে সামনের যে তাদের আরও যে উৎপাদিত ফসল, সেই উৎপাদিত ফসলের খরচ নিয়ে কিন্তু তারা অনেক দুশ্চিন্তা থাকে। সেই অবস্থায় সরকারকে এখনই পদক্ষেপ না নিলে আলু বর্তমানে যে দরদাম, সেই দরদাম বিক্রি করে কিন্তু তারা অনেক লোকসানে পড়বে, সেই দিকটা বিবেচনা রাখা দরকার। তো এই ছিল এ নিয়ে আমার কাছে বগুড়ার যে দুপচাচিয়া হিমাগার থেকে আলুর দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়ায় কমেছে আলুর দাম, আর এই নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। নেত্রকোনায় কমছে আউশের উৎপাদন। জলবায়ু পরিবর্তন আর চাষাবাদে প্রয়োজনীয় উপকরণের অভাবে আউশ চাষে নিরুৎসাহিত হচ্ছেন কৃষক। ফলে প্রতি বছরই লক্ষ্যমাত্রার চেয়েও কম উৎপাদন হচ্ছে ফসল। তবে পাহাড়ি এলাকায় আগাম রোপা আমন চাষ শুরু করেছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে আউশের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনায় বিনামূল্যে সার ও বীজ সহায়তা দেওয়া হচ্ছে। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে বিস্তারিত। নেত্রকোনায় আবাদকৃত প্রধান শস্যই হল ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে বছরে প্রায় ৬,০০০ কোটি টাকার ধান উৎপাদন হয় এই জেলায়। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ করা হয় অন্যান্য জেলায়। তবে দিন দিন কমছে আউশের উৎপাদন। বড় ফসল ঘরে তোলার পর সদর উপজেলার অধিকাংশ উঁচু জমি ৩ মাসের বেশি সময় অনাবাদি থাকে। বর্ষার পানিতে মাঠ চাষের উপযোগী হলেও কৃষকের দেখা নেই। একসময় এসব জমিতে আউশের আবাদ হলেও বীজ আর ফসল কম হওয়ায় আউশ আবাদে অনাগ্রহী কৃষক। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে অনাবৃষ্টি ও অতিবৃষ্টির প্রভাব পড়েছে চাষে। ফলে চলতি বছর জেলায় আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ১,৮৫০ হেক্টর থাকলেও অর্জিত হয়েছে ১,৬৭২ হেক্টর, যা গেল বছরের চেয়ে ২০০ হেক্টর কম। ৩ ফসল করতে গেলে আপনার এক কান দেওয়া হইব, আর এক কান দেবো, আর এক কান দেবো, কিন্তু 2 ফসলের মতো 3 ফসল হইতো না, সমান হইতো না, বুঝলেন? হ্যাঁ, এটা হবে না, কারণ মাটিরও তো একটা শক্তির প্রয়োগ আছে। বৃষ্টিপাত কমে গেছে, আবহাওয়া পরিবর্তন হয়ে যা, অনেক সময় পানি থাকে না, শুকায় যা জমি, এই কারণে জন্য আউশ চাষটা আস্তে আস্তে কমে গেছে। 3টা ফসল করতাম, এখন 2টা ফসল আমরা চলতেছে আর কি। এখন কোনো সময় পানি পাওয়া যাইতেছে না, আমরা 2 ফসলই করতেছি বেশিরভাগ আর কি। তবে জেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় আউশের পরিবর্তে আমন ধান আবাদকে প্রাধান্য দিচ্ছেন কৃষকরা। দুর্গাপুর ও কলমাকান্দায় আগাম রূপা আমন চাষ শুরু করেছেন তারা। আমন ঘরে তোলার পর বোরোর আগেই সরিষা আবাদের আশা কৃষকের। আউশ ধান করলে আমাদের পাহাড়ি এলাকা যত পশু পাখি আছে, আয়ারা, এই চড়ুই পাখি, বাবুই পাখি, এইসব পাখি আছে, আয়ারা সব ধান খায়লা। এদিকে আউশের উৎপাদন বাড়াতে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ, যার অংশ হিসাবে বিনামূল্যে সার ও বীজ পাচ্ছে কৃষকরা। যেখানে আমাদের উপযোগিতা ভালো আছে সেখানে যাতে আমরা এটা করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে কৃষক ভাইদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। এবং সরকার থেকেও আউশ আবাদি ফসলের উপর প্রণোদনা প্রোগ্রামের মাধ্যমে আমরা কৃষকদেরকে বিনামূল্যে বীজ এবং সার সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে আমরা এই ফসলটির আবাদ কৃষক পর্যায়ে বাড়াতে পারি। চলতি বছর নেত্রকোনায় ১,৬৭২ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে, যেখান থেকে ২০ কোটি টাকার বেশি ফসল উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। এদিকে শেরপুরে সোনালী আঁশে সুদিন ফিরছে। বিগত দিনের চেয়ে বেশি দামের কারণে কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন। ফলে এবছর লক্ষ্যমাত্রা ছাড়ে বাম্পার ফলন হয়েছে পাটের। এ নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল খান সৌরভ। শেরপুরে এখন পাট কাটার ধুম। জেলার বিভিন্ন জলাশয়ে চলছে পাটজাক, আঁশ ছাড়ানো, শুকানো ও পাটকাঠি সংগ্রহ। সোনালী আঁশে রং বদলাচ্ছে গ্রামীণ জনপদ। শ্রাবণধারার সাথে মিতালি করে গ্রামীণ জনপদে কৃষাণীরা মেতে উঠেছেন পাট উৎসবে। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য বলছে 1 দশক আগেও জেলায় পাটের আবাদি জমি ছিল চলতি বছরে প্রায় অর্ধেক। চলতি বছরে ১,৮৯৪ হেক্টর জমি লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ১,৯১১ হেক্টর। উৎপাদন ৬,০০০ টন, যার বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা। বিঘা প্রতি পাটের গড় ফলন হয় 10 থেকে 12 মণ। খরচ বাদে মুনাফা থাকে 14 থেকে 15,০০০ টাকা। এছাড়া পাটখড়ির আটি 50 থেকে 60 টাকা দরে বিক্রি করে হচ্ছে বাড়তি আয়। কৃষকরা বলছেন পাটের দাম না কমাতে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। তা না হলে কৃষকের আগ্রহ কমার পাশাপাশি পাটের ন্যায্য দাম থেকে বঞ্চিত হবেন তারা।
খুচরা পাইকারেরা এরা বিভিন্ন মহলে যায়, বিভিন্নভাবে ওরা কম দামে কিনে নেয়, তারপরে মহাজনের কাছে, বড় মহাজনের কাছে বিক্রি করে। কিন্তু আমরা ন্যায্য দামটা পাই না। সরকারের কাছে আমাদের এটাই আবেদন যে আমরা পাবলিক কৃষক যাতে এই ন্যায্য মূল্যটা কৃষকে পা। আমরা আগে বুড়ো ধান করছি, বুড়ো কাটা পরে মানে পাট করতে আছি, পাটের ফলন ভালো। 1 বিঘা জমির মধ্যে 7 মণ পাট হয়, 7 মণ পাট হইলে আমরা এই বুড়োর আবাদটা করে এলাই একবার এই টাকা দিই, পাটের খরচের টাকা দিয়ে উঠে যায়। পাটটা করাতে এখন ফসল বছরে 3টা হয়, তো এটার জন্য আমরা পাটের জন্য খুব লাভবান, এই জন্য আমরা পাট করি। বৃষ্টি না থাকার কারণে কৃষকেরা সেচ দিয়ে এই পাট জাগ দিতেছে। তো আশা করি পাটের সঠিক দাম পাইলে, মানে এর বাজার মূল্য ভালো পাইলে কৃষকেরা অনেক লাভবান হব। ওই শোলা পাট খড়িটা যে ওরে আঙুরে, ওই যে আঙুরে গ্রাম অঞ্চল তো ওই আগুন জ্বালাবে নাকি ওরে ব্যবহার করুন যায়, তারপরে জাংলা দেই, এড়ে নাকি সবচেয়ে বড় কথা। প্রতি মন বিঘা এখন 10 থেকে 12 মণ পাট উৎপাদন হয়, সেই সাথে বাজার মূল্য অনেক বেশি। দেশে বাড়ছে পাটের বহুমুখী ব্যবহার, সাথে বাড়ছে পাটের চাহিদা। পাট জাগ সহ নানা বিষয়ে কৃষকদের পরামর্শ দিতে মাঠে রয়েছে কৃষি কর্মকর্তারা। মধ্যে পাটের কর্তন শুরু হয়েছে এবং ফলন তুলনামূলকভাবে ভালো, তবে বৃষ্টিপাত কম হয়। এই বছর পাট জাগ দিয়ে কৃষকরা একটু বিড়ম্বনার শিকার হচ্ছে। আমরা কৃষি বিভাগ তাদেরকে যেখানে পানি আছে সেই পানিতে পাট জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছি। আর পাশাপাশি কৃষকদের আমরা নিয়মিত মাঠ মনিটরিং করাই, রোগ বালাই পোকামাকড় কম ছিল এবং এই বছর পাটের দাম তুলনামূলকভাবে ভালো। চলতি বছর পাটের চাষ বাড়াতে প্রায় 7,000 কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 1 কেজি করে পাট বীজ ও 12 কেজি করে রাসায়নিক সার দিয়েছে পাট অধিদপ্তর। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি অবস্থান ধর্মঘট করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এনে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, অবস্থান ধর্মঘটে কি দাবি জানাচ্ছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা, বিস্তারিত জানাবেন। সকাল 10টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা এবং সকল ধরনের বৈষম্য দূরীকরণের জন্য এখানে অবস্থান ধর্মঘট পালন করছেন এবং তারা এই দাবি কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন কোনো ধরনের পদক্ষেপ না গ্রহণ করায় আজকে কিন্তু তারা আবারও এই অবস্থান ধর্মঘট কিন্তু পালন করছে। এখানে যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই একটি দাবি বারবার বলে যাচ্ছেন, যাতে তাদের এই প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করা হয়। এখানে অধিকার আদায় না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে কর্মসূচিতে বক্তারা বলছেন যে প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের এই প্রাতিষ্ঠানিক একটি অধিকার, তাদের সন্তানেরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা 1% নয় বরং 5% যে প্রাতিষ্ঠানিক অধিকার সেটি বহাল চান। তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাও কিন্তু বারবার বলছেন। 1977 সালে বিশ্ববিদ্যালয়ের তাদের এই অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল বলেও মন্তব্য করছেন অনেকেই। এটা একটা অমীমাংসিত বিষয় তাদের কাছে মনে হচ্ছে, এটা বন্ধ করার এখতিয়ার উপাচার্য রাখে না, এমনটাও কিন্তু বলছেন। এ কারণে হাজার হাজার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বন্ধ হওয়ার যাতে না হয় সেদিকে কিন্তু তারা হুঁশিয়ারি রাখছেন এবং বলছেন যে এমন কোনো অবস্থা প্রশাসন তৈরি করবে না যাতে পরবর্তীতে আমাদের কঠোর আন্দোলন করতে হয় এবং বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিতে হয়। এবং এখানে তারা একটি বিষয় উত্থাপন করছেন যে গত 26 জানুয়ারি তাদের এখানে আন্দোলনের সময় বাইরে থেকে তাদের গেট এবং এই দরজা বন্ধ করে দেওয়া হয় এবং এ সময় ভিতরে থাকা অনেকেই অসুস্থ হয়ে যায় এবং তাদের চিকিৎসা সেবাও নিতে বাধা দেওয়া হয়, এমন অভিযোগও কিন্তু তারা তুলছেন। তবে এখানে একটি তাদের যে মূল দাবিটি প্রাতিষ্ঠানিক সুবিধা বলতে ভর্তি পরীক্ষায় তাদের ছেলে মেয়েদের ভর্তির সুবিধাটি আগে ছিল, কিন্তু গত 2 জানুয়ারি সকাল 10টা থেকে
থেকে রাত 10টা পর্যন্ত এই প্রশাসনিক ভবনে তালা মেরে 2 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করেন এবং পরে রাত 10টায় প্রশ্নকোটা বাতিল ঘোষণা করেন বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। এই সিদ্ধান্তের প্রতিবাদেই কিন্তু পরবর্তীতে তারা এখানে যারা শিক্ষক কর্মচারী বিন্দু ছিলেন তারা কিন্তু পরবর্তীতে আন্দোলন করেন। তখন এই বিষয়টা কিছুটা প্রশাসনের আশ্বাস পেলেও পরবর্তীতে যখন ভর্তি কার্যক্রম শুরু হয় তারা সেই ধরনের কোনো আশ্বাস পায়নি, যার জন্যই মূলত আবারও তারা আজকে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন এবং বারবার একটি দাবি তারা উত্থাপন করছেন, কেন সকল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় প্রশাসনিক সুবিধা থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন এটা বন্ধ করা হচ্ছে, কেনই বা প্রশাসন এখানে অন্যদের কথায় কান দিচ্ছেন, কেনই বা এখানে শিক্ষক কর্মচারীদের কথায় সাড়া দিচ্ছে না, এমনটাও কিন্তু অভিযোগ তারা করছেন। তবে তারা বারবারই যে বিষয়টাই বলছেন যে এই দাবি যদি না মানা হয় তাহলে পরবর্তীতে হয়তো বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়াও হতে পারে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো সাড়া পাইনি, তবে তাদের আজকের প্রথম দিনের কর্মসূচি সেটি 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা থাকবে। এর মধ্যে যদি এটি তারা আশানুরূপ সমাধান পায় তাহলে আজকে কর্মসূচি তারা তুলে নেবে এবং যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি না মেনে নেয় পরবর্তীতে আরও বড় পরিসরে তারা ধর্মঘট পালন করবে বলে জানিয়েছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান ও কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীরা, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য চলতি বছর জাতিসংঘ শরণার্থী সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান করা হয়েছিল 400 থেকে 600 মিলিয়ন ডলার, কিন্তু মিলেছে চাহিদার মাত্র 35%। ফলে সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবা আর ডিসেম্বরে বন্ধ হয়ে যেতে পারে খাদ্য সহায়তা। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে। মন্তোষ বেদকর তথ্যে মোহাম্মদ রাসেলের ছবিতে দেখুন বিস্তারিত। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস দমন পীড়ন থেকে প্রাণে বাঁচতে সীমান্ত অতিক্রম করে কক্সবাজারে আশ্রয় নেয় 7.5 লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা 13 লাখেরও বেশি। প্রায় 8 বছর ধরে তাদের খাদ্য, স্বাস্থ্য ও আশ্রয় ব্যবস্থার শত শত মিলিয়ন ডলার ব্যয় করছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে এবছর তহবিল ঘাটতি প্রায় 65%, বলছে জাতিসংঘ। বাংলাদেশের তরফ থেকে কিংবা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে আমার মনে হয় এখন যেটি দায়িত্ব হওয়া উচিত যে মিনিমাম একটা সম্মানজনক জীবন ধারণের জন্য 12 লক্ষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো থেকে যে অর্থ পায় তা গ্লোবাল রেসপন্স প্ল্যান বা জিআরপির অংশ। চলতি বছর 900 মিলিয়ন ডলারের পরিকল্পনা সংশোধন করে 400 থেকে 600 মিলিয়নে কমিয়ে আনা হয়। এতে মিলেছে মাত্র 35% তহবিল। ফলে বন্ধ হচ্ছে স্কুল, হাসপাতালের কার্যক্রম, প্রোটেকশন সার্ভিসও। দাতা সংস্থাগুলো কিংবা দাতা দেশগুলো তাদের সেইভাবে ফান্ড রিলিজ করছে না হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটির জন্য, যার ফলে আপনারা নিশ্চয়ের মধ্যে জেনেছেন যে স্কুল যেগুলো চলতো বাচ্চাদের সেগুলো অনেকগুলোই বন্ধ এবং বিভিন্ন হাসপাতালে কার্যক্রম বন্ধ হয়েছে। এমনকি বিশ্ব খাদ্য কর্মসূচিরও অক্টোবরের পর আর কোনো কমিটমেন্ট নেই। তহবিল সংকটে স্বাস্থ্যসেবা বন্ধ হলে সেপ্টেম্বর থেকেই ক্যাম্পে চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়বে। আর ডিসেম্বরের পর খাদ্য সহায়তা বন্ধ হলে দেখা দিতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। আর যদি হাঁটবে যদি আরাদের দিকে ফেডবাথি দিয়ে তুই হামাবলে দিলে মাইবে কোন সুবিধা হাঁটে প্রথম গাড়ি একজন যে ক্লিনিক দিয়ে ফেলাইব তার হাঁটবে এভাবে দিবে ইনশাআল্লাহ তোলা বহুত বেহতর হবো। খাদ্য যদি তোরা সময় ফেলে দলে তার সময় সাইন্স আছে এখন খাদ্য না হয় খানা যদি টংকিস যাবে দলে শুরু যাবে ডাহাঁচু যাবে অন্য গ্রামে যাই হাসপাতাল জগর হইব। বাংলাদেশ সরকারের আছে মানে শুকরিয়া জানাই এক দূর যেন মানে আর যেভাবে রেশন পত্র দে এভাবে যেন রাখে এখন যা দে তার জানো খাইবার জানো শুকরিয়া তুই এত হমাইলো তো কিনা আর তোমার খাইবার আছে জানে। আগামী 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে 3 দিনের এক সম্মেলন হওয়ার কথা রয়েছে, যার উদ্দেশ্য রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি ফেরানো। এরপর জাতিসংঘ নিউ ইয়র্কে এ নিয়ে একটি বিশেষ সম্মেলন করবে। এর আগে চলতি বছরের 14 মার্চ জাতিসংঘ মহাসচিব ক্যাম্পে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হলে সংকট আরও ঘনীভূত হবে। তহবিল ঘাটতি দূর করতে দ্রুত পদক্ষেপ না নিলে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবিরে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে বলেও আশঙ্কা তাদের। এখন কক্সবাজার। দুটি সংযোগ সড়কের অভাবে আলোর মুখ দেখছে না বরগুনার তালতলী উপজেলার পর্যটন ও কৃষি অর্থনীতির অপার সম্ভাবনা। এ কারণে পায়রায় চালু হচ্ছে না তালতলীর সঙ্গে বরগুনা সদরের ফেরি চলাচল। এতে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না কৃষক, ব্যাহত হচ্ছে পর্যটন বাণিজ্য। জিয়াদ মাহমুদের প্রতিবেদন, ছবি তুলেছেন এসএম সিফাত। সাগর, নদী আর সবুজে ঘেরা বরগুনার তালতলী। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, ট্যাংরাগিরি ইকো পার্ক, রাখাইন পাড়া ও নিড্ডার চর সহ পর্যটনের নানা অনুষঙ্গের উপস্থিতি পর্যটকদের হাতছানি দেয়। রয়েছে কৃষি ও মৎস্য ভিত্তিক বাণিজ্যেরও বিশাল সম্ভাবনা। তবে সদরের সাথে সরাসরি ফেরি যোগাযোগ না থাকায় সকল সম্ভাবনা আটকে আছে। ফেরি চলাচল ব্যবস্থা থাকতো তাহলে আমরা এখান থেকে বাসে সরাসরি তালতলীতে যেতে পারতাম। এলজিডির যে কর্তৃপক্ষ রয়েছে তাদের গাফলতি রয়েছে, তাদের গাফলতির কারণে কিন্তু আজকের এই রাস্তাটি বন্ধ এবং অকেজ হয়ে রয়েছেন। আমাদের খেয়ায় 50-50 করে 100 টাকা দিতে হয় প্রতিদিন। যোগাযোগ ব্যবস্থায় যদি একটি ফেরি থাকে তাহলে হচ্ছে বরগুনার সাথে তালতলীর একটা বন্ধন তৈরি হবে এবং এই ক্ষেত্রে তালতলীর মান উন্নয়ন হবে। জেলা প্রশাসন বলছে, তালতলী থেকে বগি পর্যন্ত নির্মাণাধীন সড়ক ও পায়রা নদীর দুপারে সংযোগ সড়ক নির্মাণ হলেই চালু হবে ফেরি চলাচল। অন্যদিকে বরাবরের মতোই বরাদ্দ পেলে সড়ক নির্মাণের কথা জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। তালতলী বগি রাস্তাটির কাজ এখন চলমান রয়েছে। আগে শুরুর দিকে কাজের অগ্রগতি কম ছিল, এখন যেহেতু বর্ষা মৌসুম চলছে, বর্ষাটা খুব ভারী বর্ষা ছিল, যে কারণে কাজের অগ্রগতি ব্যাহত হয়েছে। কাজটা আমরা আশা করছি যে আগামী শুকনা মৌসুম অর্থাৎ ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করা যাবে। আর কি চালিত তলি বগি ফেরিঘাট সেটি আসলে ওই পারে আমাদের প্রায় 1.5 কিলোমিটারের মতো রাস্তা, যেটা সংযোগ সড়ক আর কি, যেটা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি বাস্তবায়ন করবে এলজিডির মাধ্যমে। তো সেটি আসলে এখনও শুরু হয়নি এবং সম্পন্ন করতে পারিনি। ওইটা যদি আমরা শুরু করতে পারি, অর্থাৎ এই সংযোগ সড়কের কাজটি যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে আমরা খুব দ্রুত ফেরি চলাচল করতে পারব। তালতলীর মানুষের আশা, সড়কের কাজ দ্রুত শেষ হওয়ার পাশাপাশি চালু হবে বহুল প্রত্যাশিত ফেরি চলাচল। আর ফেরি চালু হলেই বদলে যাবে এই অঞ্চলের যোগাযোগ ও উন্নয়নের চিত্র। পর্যটন ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসা বাণিজ্যে আসবে নতুন মাত্রা। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে 3টি কারখানা থেকে 17 টন পলিথিন, 1500 কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকার 3টি কারখানায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় সোহাগ পলিথিন কারখানাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় 1500 কেজি প্লাস্টিক দানা এবং 725 কেজি প্লাস্টিক। পরে আলমদিনা কারখানাকে জরিমানা করা হয় 2 লাখ টাকা। এছাড়া প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে উৎপাদিত 15,000 পলিথিন জব্দ করা হয়। ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন নারীদের হাতে তৈরি হচ্ছে নান্দনিক কারুপণ্য। চোখ জুড়ানো ডিজাইন এবং মানে অনন্য হওয়ায় এসব পণ্য যাচ্ছে ফ্রান্স, জাপান, বেলজিয়াম সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে। সরকারি পৃষ্ঠপোষকতা সহ কারখানা নির্মাণের জায়গা পেলে প্রতিবন্ধী নারীদের ব্যাপক কর্মসংস্থান তৈরির সুযোগ হবে বলে জানান সংশ্লিষ্টরা। তবে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানান, প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন সহযোগিতা অব্যাহত আছে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। জানি না সিরে দই কখন এসেছি, প্রাণের মাঝে ডোলা দিয়েছি। তাঁতের সূক্ষ্ম বুননের ফাঁকে গুনগুন করে গাইছেন গান, হাসি ঠাট্টায় মাতিয়ে রাখেন চারপাশ। নেত্রকোনার সুসং দুর্গাপুরের রানীখংয়ের বাসিন্দা নপালি চাম্বুগং। ময়মনসিংহ নগরীর কাচিঝুলির জয়নুল রোডের পুরনো একটি বিল্ডিংয়ে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থায় কার্পেট বুননের কাজ করেন এই তরুণী। জন্মের পর থেকেই পোলিওতে আক্রান্ত নপালির হতদরিদ্র পরিবার তাকে 13 বছর বয়সে রেখে যান এখানে। 35-এ পা রাখা নপালি এখন নিজে বুনেন নান্দনিক ডিজাইনের সব কার্পেট। কাজ শিখতে ভালো লাগছে, কাজ শিখছে, আমি এখানে শিখে আমার নিজে পায়ে নিজে দাঁড়াইছে। আমি কার্পেটও করি,
ফাঁকে আমি সেলাইও করি। আর আমার কাজ কার্পেট যে কাজ করি এটা দেশের বাইরে যায়। শুধু নপালি নয়, অনেকেই আছেন যারা কথা বলতে পারেন না, কেউ কানে শোনেন না, আবার কেউ জটিল রোগে আক্রান্ত, কিন্তু তাদের হাতেই তৈরি হচ্ছে চোখ ধাঁধানো বাহারি ডিজাইনের কার্পেট, মেয়েদের ব্যাগ সহ কারুপণ্য। ঝুট, পুরনো কাপড়, রিসাইকেল সুতা সহ বিভিন্ন উপকরণ দিয়ে এইসব পণ্য তৈরি করা হয়। 2020 সালে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার নিবন্ধন নেওয়া হয়। এরপর 2022 সাল থেকে প্রতিবন্ধী নারী শেফালী আক্তারের হাত ধরে 5 থেকে 6 জন নারীকে নিয়ে পথচলা শুরু হয় এই প্রতিষ্ঠানটির। বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধীদের সেলাই, কম্পিউটার প্রশিক্ষণ ও অন্যান্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এই সংস্থা। এছাড়া প্রজাপতি ক্রাফট নামে রয়েছে তাদের নিজস্ব শোরুম। সেখানে বিক্রি হয় তৈরি পুতুল, কার্পেট, মোমবাতি সহ বিভিন্ন জিনিসপত্র। এসব পণ্য যাচ্ছে বেলজিয়াম, ফ্রান্স, জাপান সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে। রক্ত লাগে আমার 3 মাস পরে রক্ত লাগে। পরে চিকিৎসা কি একটু সমস্যা আছে, পরে এখানে আসে কাজ কইরা ওখানে আমি রক্ত নিজের চিকিৎসা নিজেই করতে পারি। বাসায় বসে ছিলাম, চলতে পারতাম না। 18 সাল থেকে আসে এখানে কাজ শিখছি। সরকার আর একটু দিলে আমরা আরো চলতে পারতাম। মানভেদে এক একটি কার্পেট 2000 থেকে 20,000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এছাড়া পুতুল, শিকে, আঁকা ছবি, পাটের তৈরি ব্যাগের দাম 300 থেকে 1000 টাকার মধ্যে। অনলাইনের মাধ্যমে নিজস্ব ওয়েবসাইট থেকে পণ্যের বিভিন্ন ডিজাইনের ক্যাটালগ পাঠানো হয় বায়ারদের কাছে। বায়ারদের পছন্দ হলে অর্ডার কনফার্ম করে প্রতিষ্ঠানটি। তবে ভবনের বেহাল অবস্থার কারণে ভারী বৃষ্টিতে নষ্ট হয় মূল্যবান মালামাল। কিছু ব্যবস্থাপনা আমাদের অবকাঠামোর জন্য, এরপরে কিছু কাঁচামালের দাম বাড়ছে, বিভিন্ন কারণে আমাদের দেখা যাচ্ছে যে আমরা মালগুলো এভাবে দেশের বাইরে পাঠাতে পারছি না, বা আমাদের যাদের অনেক পরিমাণে চাহিদা আছে, হিউজ পরিমাণে চায় যখন বায়াররা, তখন সেগুলো আমাদের ক্যান্সেল করতে হয়। এদিকে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানান, সমাজের অসচ্ছল বিশেষ চাহিদা সম্পন্নদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প চলমান আছে। এছাড়া প্রতিষ্ঠানটির খোঁজ নিয়ে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। তাদের এই কাজের কাছে আমাদের সহযোগিতা সবসময় থাকবে। কি ধরনের আরও হেল্প প্রয়োজন সেগুলো যদি তারা আমাদেরকে জানায়, আমরা হয়তো আমাদের থেকে যেতটুকু দেওয়া দরকার আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থায় বর্তমানে 250 জন সদস্য রয়েছে, যাদের সবাই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। শেষ করবো এখন জনপদে, তার আগে শিরোনামগুলো আরো একবার। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে অভিযান, আটক 2 শতাধিক ট্রাক, চলছে প্রতিস্থাপন। বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা ও পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত, 5 জেলায় পানিবন্দী 60,000 পরিবার, 12 জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। জলবায়ু পরিবর্তনে নেত্রকোনায় কমেছে আউশ ধানের উৎপাদন, অর্জন হয়নি লক্ষ্যমাত্রা, শেরপুরে পাটের বাম্পার ফলনে খুশি কৃষক। জাতিসংঘের সহায়তা কমায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প নিয়ে উদ্বেগ, সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবা, ডিসেম্বরে খাদ্য সহায়তা বন্ধের আশঙ্কা। সরকারের কাছে শুকরিয়া জানাই, একদূর যেন আর যেভাবে রেশনপত্র দেন এভাবে যেন রাখি। এখন যা দে তাই জানো খাইবার জানো শুকরিয়া, তুই এত সমাইলো তো কিনা আর তোমার খাইবার আসছে না। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।